ফাহমিদা ম্লান মুখ করে নিজের রুমের দিকে এখানে এলো। নীলাদ্রি চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দে ভাসছে। যেটা প্রয়োজন ছিল অবশেষে সেটা হতে চলেছে। আজ ঠিক 2 দিন ধরে আলিফ নেই। নাজমা খাতুন নিজের মানসিক ভারসাম্য হারিয়েছেন বলতে গেলে। এদিকে বড় ছেলেটার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ছেলেটা কোথায় আছে, কি করছে কেউ জানে না। ভাইটাকে কেউ একজন মেরে ফেলেছে, আবার তার মায়ের অবস্থা খারাপ। আলিফের কবরের পাশে আঁটোসাঁটো হয়ে বসে আছেন নাজনামা খাতুন। বিড়বিড় করে কবরের মাথার উপরে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আব্বা বাজান দেখ, আমি আইছি তোর কাছে। সবাই কইতাছে তুই নাকি আমাগো সাইরা চইলা গেছস। আমার কিন্তু বিশ্বাস করি নাই। দেখ আমি তোর কাছে আবার আইছি ফিরা। এইবারে আর কোথাও যাবো না, ঠিক আছে? তুই ঘুমা বাজান, তুই শান্তির ঘুম দে। আকাশ ফেটে বৃষ্টির ফোঁটা টুপটুপ করে ছুঁয়ে যাচ্ছে মাটি। মায়ের কান্নায় বুঝি আজ আকাশটাও কাঁদতে চাইছে। দুজনের চোখের পানি মিলে মিশে একাকার। টুপটুপ করে আঁখি হতে অশ্রু ঝরছে নাজমা খাতুনের। 2 হাতে শাড়িটা দিয়ে কবরটা ঢেকে নেওয়ার চেষ্টা করেন তিনি। বাজান তুই চিন্তা করিস না, আমি আছি তোর কাছে, তোরে ভিজবার দিব না। এই পাগলি মাটার আহাজারি বুঝি কেউ শুনল না। ছেলের কবরের পাশে ঠিকই দাঁড়িয়ে রইলেন তিনি। আঁচল মেলে দিয়েছেন কবরের উপর। আমার পা ব্যথা করছে, ভালো লাগে না। আমার পায়ের ব্যথা ভালো লাগে না। ঘুমের মধ্যে বিড়বিড় করছে ন্যান্সি। পায়ের ব্যথায় হাঁসফাঁস করছে ন্যান্সি। বিছানায় শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। 2 বার ঘুম ভেঙে শুধুমাত্র তার পায়ের ব্যথার কারণে। আফ্রিদ উঠে বসল। ঘুম জড়ানো চোখে তাকায় ন্যান্সির মুখপানে। আলগোছে ডিম লাইটটা অন করে দেয়। 2 পা টেনে তুলে নিজের কোলে ধীরে ধীরে মালিশ করতে শুরু করে। পরক্ষণেই হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে বাম নিয়ে নিল। হাতে মেখে মোলায়েমভাবে পাজরা টিপে দিতে ব্যস্ত হলো। ঘুমন্ত ন্যান্সি আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। আফ্রিদ আর ঘুমায় না, চুপচাপ এক পা থেকে আরেক পা মালিশ করে দেয়। ঘুমন্ত স্নিগ্ধ মুখখানি তার শান্তির জায়গা। কিছুক্ষণ পর মুখ নামিয়ে ন্যান্সির কপালে আলতোভাবে চুমু খেলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কোন একদিন নিশুতে রাতের আধারে আমি তোকে ভীষণ ব্যথাতে পারছিলে না, একটু শুয়ে নিস, ঠিক আছে? সেদিন রাগ করিস না, বুকে মাথারি আমার। আফ্রিদ ঠোঁট কামড়ে হাসল। তার ভাবলেই গা শিরশির করে। কিভাবে এই বান্দিকে ব্যথা দেবে ভাবলেই দম বন্ধ হয়ে আসে। ভোরের দিকে ঘুম জড়ানো চোখে তাকায় ন্যান্সি। পায়ের কাছে বসা লোকটাকে দেখে অবাক হয়। অভ্যন্তরে ঝড় বয়ে যায়। শীর্ণতনু কেঁপে উঠল সহসা। চোখে মুখে অদ্ভুত ব্যাকুলতা। এই পুরুষ কি অর্ধরাত অব্দি তার পা টিপছিল? ব্যাকুল ভঙ্গিতে উঠে বসল ন্যান্সি। নির্মল কণ্ঠে শুধায়, আপনি জেগেছিলেন এতক্ষণ ধরে? আফ্রিদ পিটপিট করে ন্যান্সিকে দেখছে। আচানক ন্যান্সি সতর্ক ভঙ্গিতে বলে, দেখুন, উল্টাপাল্টা কিছু ভাববেন না। আপনি কিন্তু বলেছেন আপনি আমাকে হার্ট করবেন না কোনোভাবেই। আফ্রিদ 32 পাটি দাঁত দেখিয়ে হেসে বলল, বিশ্বাস কর, আমি তোকে লাল কালারে ভালোবাসি, তোকে একদম কষ্ট দেব না। ন্যান্সি বোকার মতো তাকিয়ে আছে। লাল কালারের ভালোবাসা মানে কি? 1 মিনিট, লাল কালারের ভালোবাসা মানে কি? আফ্রিদ চওড়া হেসে বলল, ভালোবাসা অনেক কালারের, লাল, নীল, হলুদ, কালো, কিন্তু আমি তোকে কড়া লাল আর কালো কালারে ভালোবাসি। সময় হলে বুঝবে। ন্যান্সির বিস্ময় বাড়ল। এই কেমন আজব কথা! কালো লাল, তাও আবার কড়া কালারের! আফ্রিদ গম্ভীর হলো হঠাৎ। দৃঢ় স্বরে বলল, ব্যথা কমেছে? ন্যান্সি বাধ্য মেয়ের মতো উপরে মাথা দোলায়। চট করে ঝড়ের বেগে তুলতুলে দেহটার উপরে চড়ে বসল আফ্রিদ এহসান। ক্ষণিকের জন্য থমকে গেল ন্যান্সি। বোঝার চেষ্টা করলো নিজের অবস্থান। যখন বুঝতে পারল, লালচে আভায় রঙিন হলো কপল জোড়া। মাদকতায় মেশানো কণ্ঠে আওড়ালো, এখন আমি একটু ঘুমাই, ঘুম পাচ্ছে। আফ্রিদ প্রত্যুত্তর শোনার অপেক্ষা করল না। গলদেশে মুখ ডুবিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। অদূরে দেয়ালে টাঙানো ঘড়িটা এক নজর দেখে নিল ন্যান্সি। এতক্ষণ ধরে সে ভাবছিল বোধহয় মধ্যরাত, অথচ এখন তো সকাল হতে চলল। অবাক হলো ন্যান্সি। বড় আশ্চর্যের বিষয় এটা। আফ্রিদ এহসানের কতগুলো রূপ! সকাল 7টা ছুঁই ছুঁই। কাইটেনকে নিয়ে সুইমিং পুলের কাছে বসে আছে ন্যান্সি। কোথা থেকে ছুটে এলো ঈশান! ঈশানের বিক্ষিপ্ত মুখশ্রী দেখে বক্ষস্থলে ঝড় উঠল ন্যান্সির। ভাইয়া, এটা কি করে হলো? আপনার এই অবস্থা কেন? নিরুত্তর ঈশান। ন্যান্সি দ্রুত কাইটেনকে রেখে উঠে এলো।
কপাল বেয়ে রক্ত বের হচ্ছে ঈশানের। দ্রুত ঈশানকে নিয়ে ড্রয়িং রুমে গেল ন্যান্সি। তাকে সোফায় বসিয়ে রেখে হন্তদন্ত পায়ে উপরের রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স খুলতে লাগলো। ঘুমটা হালকা হয়ে এসেছে আফ্রিদের। ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই দেখতে পেল ব্যস্ত হাতে কিছু একটা খুঁজে চলেছে ন্যান্সি। হাড় ভাঙা পরিশ্রম করেছে মনে হচ্ছে আফ্রিদের। ঝিমধরা মাথা নিয়ে ধীরে ধীরে উঠে বসল সে। কোকড়ানো ঢেউ খেলানো চুলগুলো এলোমেলো হয়ে আছে। হাতের সাহায্যে আরও খানিকটা এদিক ওদিক করে দিল চট করে। হোয়াট আর ইউ ডুইং অ্যাঞ্জেলিনা? হাত জোড়া থামল ন্যান্সির। পরক্ষণেই বুক ধর ফরিয়ে ওঠে রমণীর। তেরছা চোখে তাকায় আফ্রিদের সদ্য ঘুম ভাঙা মুখশ্রীর দিকে। কি স্নিগ্ধ, কি মায়াবী সেই মুখশ্রী! অন্তরের পীড়ায় তনু জ্বলে ওঠে তার উপরে ওই ঘুম জড়ানো কণ্ঠস্বর। সবটাতেই কেমন ঘোর লাগা অনুভূতি। মস্তিষ্কে ঈশানের কথা ভাবতেই আবারও ব্যস্ত হয়ে গেল ন্যান্সি। দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে নিচে ড্রয়িং রুমে চলে যায়। আফ্রিদ ভ্রু বাঁকালো। ফার্স্ট এইড বক্স দিয়ে কি হবে? দুশ্চিন্তায় পিষ্ট হওয়া মস্তিষ্ক আচানক চমকে ওঠে। কোথাও কিছু হয়নি তো এই মেয়ের? পৈশাচিক মস্তিষ্ক আর ভাবতে পারল না। দ্রুত বেড ছেড়ে দৌড়ে গেল নিচের দিকে। স্যাভলান তুলো দিয়ে ধীরে ধীরে কপালটা পরিষ্কার করতে করতে শুধায় ন্যান্সি। ঈশান খিচিয়ে চোখ দুটো বুজে নিল। ব্যথা কিলবিল কিলবিল করছে। তুলো ছুঁয়ে রেখে দাঁতে দাঁত চাপছে ন্যান্সি। নিশ্চয়ই প্রচণ্ড ব্যথা হচ্ছে। আপনার এটা কি করে হলো ভাইয়া? ঈশান ঘাবড়ে গেল। এখন কথাগুলো বললে নিশ্চয়ই মার খাবে আফ্রিদের হাতে। আসলে ম্যাম, ওই বস জানে। ব্যথা পেয়েছে নিজে, আর কিভাবে ব্যথা পেল সেটা নাকি বলবে বস। রাগান্বিত চোখ করে তাকালো ন্যান্সি। চুপচাপ ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। সিঁড়ি বেয়ে নিচে আসছে আফ্রিদ, এক হাত ট্রাউজার পকেটে ঢুকিয়ে রাখা। কি বলেন নাতি, শেষমেশ আমার বউটাকে দিয়ে নিজের সেবা করাচ্ছিস? আফ্রিদের এহেন কথায় মুখ ভার হলো ঈশানের। বস চাইলে তো আমার বিয়েটা করিয়ে দিতে পারেন, কতদিন সিঙ্গেল মরতে হবে? হ্যাঁ, গায়ে মারে না আপনি মোরল, শক্ত গম না বউয়ের। কি হলো বলুন ভাইয়া। ন্যান্সির কথায় ড্রয়িং রুমের পরিবেশটা কেমন শান্ত হয়ে গেল। আফ্রিদ এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে একটা অ্যাপেল তুলে নিল। সেটা মুছে কামড় বসাতে বসাতে বলল, আমি ওর দিয়ে থাইল্যান্ডে সব মশা সংগ্রহ করাচ্ছি, খুব শীঘ্রই মশা বেছে বড়লোক হব। ওষ্ঠজোড়া ফাঁক হয়ে এলো ন্যান্সির। ও রিয়েলি? আচ্ছা আফ্রিদা, আমার মুখে কি লেখা আছে আমি বোকা? ন্যান্সির মুখ ঘুরিয়ে ঘুরিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলা কথায় ঠোঁট কামড়ে হাসল সে। না, আমার পরাণ আপনার মুখে বোকা লেখা নেই। আপনার মুখে লেখা আছে আফ্রিদের সহজ সরল বউ নীতা আম্বানি। এই লোকটার আজগুবি কথা শুনে শুনে বড় বিরক্ত সে। একটা মানুষ এত আজাইরা কথা কিভাবে বলতে পারে? সে তো আগে দেখেনি। তবে হয়তো এখান থেকে দেখা মিলেছে। আফ্রিদ নির্বিকার কণ্ঠে ঈশানের উদ্দেশ্যে বলল, ঈশান, ফ্লাইট রেডি কর, বাংলাদেশে ব্যাক করব। আরেক দফা অবাক হলো ন্যান্সি। তবে এখানে কেন এসেছিল? আর সেদিন ন্যান্সিকে কেন ওইভাবে একা রেখে প্রায় 3-4 ঘন্টার মতন উধাও হয়েছিল? মস্তিষ্ক জুড়ে একটা প্রশ্ন বিচরণ করছে। আফ্রিদ এহসান কে? বাংলাদেশ। সকাল সকাল একসাথে খেতে বসেছে পুরো পরিবার। তন্নি আই ঠাই করছে সেই কখন থেকে। মামুন হায়দার মেয়ের ভাব ভঙ্গি দেখে সন্দিহান কণ্ঠে শুধায়, কি হয়েছে তন্নি, তুমি খাচ্ছ না কেন? তন্নি শুকনো ঢোক গিলে বলল, বাবা, আমাকে বোধহয় একবার ঢাকা যেতে হবে। ঢাকার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফিয়া হায়দার। দাঁত পিষে বলে, ঢাকা কোন দুঃখে? তন্নি এই ভয়েই ছিল তার মা ঢাকার কথা শুনলেই রেগে যাবে। আসলে মা, আবার তো ট্রান্সফার সার্টিফিকেটটা আনতে হবে। এত কিছুর চক্করে মেয়ের পড়াশোনার কথা ভুলেই বসেছেন মামুন হায়দার। আফিয়া হায়দার বলে ওঠেন, ওগুলো ছাড়া কি তোমার ভর্তি হওয়া যায় না? মামুন হায়দার নিরেট স্বরে বললেন, চুপ করো আফিয়া। শুনো তন্নি, তুমি তৈরি থেকো, আমি কয়েকদিনের মধ্যেই ঢাকায় নিয়ে যাব তোমাকে। খাওয়া শেষ করে টেবিল ছেড়ে উঠে গেলেন মামুন হায়দার। আফিয়া হায়দারও আর থাকলেন না। স্বামীর পিছু পিছু রুমে চলে গেলেন। সন্ধ্যার দৃষ্টিতে তাকালো তন্নি। পরিবারে কি চলছে কিছুই মাথায় ঢুকছে না তার। ঝটপট হাতটা ধুয়ে ফেলল সে। তড়িঘড়ি করে ভিতরের রুমে দরজার কাছে দাঁড়ায় ভেতরের আলোচনা শুনতে। আফিয়া হায়দার তিরিক্ষি মেজাজে বলে ওঠেন, তুমি কেন রাজি হলে আবার ঢাকা যাওয়ার জন্য? ওই আফ্রিদ এহসান কি তোমাকে ছেড়ে দেবে?
যদি ধরতে পারে তাহলে জবাই করবে। মায়ের মুখে এমন ভয়ানক কথাগুলো শুনে অন্তরাত্মা কেঁপে উঠল তন্নির। সে অঙ্ক মেলাতে পারে না। আফ্রিদা এহসান এবং মামুন হায়দার, ওদের সম্পর্কটা কি? তাদের মধ্যে কি এমন গোপন রহস্য লুকিয়ে আছে? মামুন হায়দার ভারী কি কণ্ঠে বলে ওঠেন, ও আমার কিছুই করতে পারবে না। ভুলে যাচ্ছ ইলহান আমাকে আমাদের জন্য। তীব্র ক্রোধে মস্তিষ্ক চলছে আফিয়া হায়দারের। দেখছি কত আছে, সেই তো ওকেই তুলে নিয়ে গেল। আরও একটি প্রশ্ন, ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা জড়িয়ে আছে এই ব্যাপারে? কিন্তু ঘটনাটা কি? কোন সত্য রয়েছে এই তিনজনের জীবনে? কাইটানকে নিয়ে বসে বসে নুডলস খাচ্ছে ন্যান্সি। চোখ দুটো তার সামনের বড় টিভির স্ক্রিনে স্থির হয়ে আছে। কাটেজে ঢুকেই শ্যুট খুলে ন্যান্সির মুখের উপরে ফেলল আফরিদ। নাক মুখ কুচকে নিল ন্যান্সি। ছি, কি ঘামের গন্ধ! ইয়াক, আপনার সুটে ঘামের গন্ধ! আল্লাহ মালুম শরীরে কত গন্ধ হবে আপনার। ছি! কথাটা বোধহয় পছন্দ হলো না আফ্রিদের। নিরুদ্বেগভাবে এগিয়ে এসে ন্যান্সির মুখটা নিচের পেটের সাথে চেপে ধরল। ন্যান্সি যেহেতু বসেছিল, তার সামনে লম্বাটে লোকটা এসে দাঁড়ায়। নাক মুখ কুচকে নিল ন্যান্সি। আফ্রিদ ঠোঁট কামড়ে হেসে ফেলল। একদিন তো শরীর থেকে আমার জন্যই ঘাম বেরোবে, আর আমার ঘামে ভেজে জুবুথুবু হবে, সেই জন্য অভ্যাস কর। ন্যান্সি খামচে দিল আফ্রিদের পেটে। বেয়াদব লোক! আফ্রিদ 2 আঙুল দিয়ে কাইটানকে তুলে নিচে ফেলল। বিড়বিড় করে বলল, শালা লুচ্ছা, সবসময় বউর সাথে চিপকে থাকে। ন্যান্সি আর নুডলস খেলো না, সেগুলো টেবিলের উপরে রাখতে যায়। ততক্ষণে কাইটানকে অগ্নিদগ্ধ দৃষ্টিতে পরখ করে আফ্রিদ। শাসানোর সহিত বলে ওঠে, হ্যাঁ, তা লজ্জা করো না আমার বউর আশেপাশে ঘুরতে? এত কথা বলে দেবো, লজ্জার লব্ধি নেই। একদম তোকে বিষ খাইয়ে দেবো, এরপর মজা বুঝবে, শালা বিলার বাচ্চা। আফ্রিদ পরক্ষণেই আফসোসের সুরে বলল, তোকে বলে কী লাভ? ঘরের বউ তো আমার 3 কেজি ওজনের বাচ্চার বদলে তোকে নিয়ে বসে থাকে। আফসোস, আফ্রিদ ইসানের লাভ লস কিছুই নেই। কাইটান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফ্রিদের দিকে। আফ্রিদ চোখ রাঙায়, চুপসে গেল মুহূর্তে। ন্যান্সি বাটি রেখে এসে কাইটানকে তুলে নিল। আফ্রিদ টিভির দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, অ্যাঞ্জু, ড্রেস বের কর, সামনে বা আমি। ন্যান্সি যেতে গিয়েও দাঁড়িয়ে গেল। আফ্রিদ ওর দিকে তাকাতেই মুখ ভেঙচে দিল। আফ্রিদ নিরুদ্বেগভাবে তাকিয়ে আছে। এত বেয়াদব কবে থেকে হলো? প্যাকিং ডান? নিজের জামা কাপড়গুলো ভাঁজ করে লাগেজে তুলছে ন্যান্সি। এমন সময় আফ্রিদের কণ্ঠস্বর সুরে দরজার দিকে তাকালো। ফরমাল লুকে দাঁড়িয়ে আছে সে। চমৎকার দেখাচ্ছে। স্বভাবসুলভ শার্টের প্রথম 2টো বোতাম খুলে রাখা হয়েছে। ন্যান্সি মিনমিনে গলায় বলল, আমরা কি ফ্লাইটে যাব? আফ্রিদ অধর বাঁকিয়ে হাত উঁচিয়ে দেখালো। প্রাইভেট জেট। ন্যান্সি ভেবে পায় না, আফ্রিদ সত্যি কি এত বড় লোক? হয়তো, না হলে কি কারো প্রাইভেট জেট থাকতে পারে? থাইল্যান্ডে আসার সময়ও প্রাইভেট জেট করেই এসেছে, কিন্তু কাল যে বলল ফ্লাইট রেডি করতে। ন্যান্সি উঠে দাঁড়ালো। সে আগে থেকেই তৈরি। কয়েকটা জিনিস ছিল, সেগুলোই গুছিয়ে নিয়েছে। বাকিগুলো কেয়ারটেকারকে দিয়ে গুছিয়ে ইতিমধ্যেই গাড়িতে তুলে দিয়েছে আফ্রিদ। ন্যান্সি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। মুখ টানছে তার। সকাল থেকে একটুখানি ক্রিম অবধি লাগায়নি। হাতের তালুতে ক্রিম নিয়ে আলগোছে মুখে মেখে ফেলল। ততক্ষণে আফ্রিদ চলে এলো তার অতীব নিকটে, কিন্তু তার পূর্বেই ফোনটা বেজে উঠল কর্কশ শব্দে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল আফ্রিদের। অপর পাশে মানুষটি কি বলল জানা নেই, তবে তার প্রত্যুত্তরে আফ্রিদ বিড়বিড় করে বলল, পুরো রাজ্য কন্ট্রোল করি আমি। বাকিটা বলার পূর্বেই ন্যান্সি কথার পিঠে বলে উঠল, আর আপনাকে কন্ট্রোল করি আমি, ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা। আফ্রিদ আশ্চর্য হলো বটে। ফোনটা নামিয়ে রাখলো। কথাটা চালানোর প্রয়োজন বোধ করল না। প্রসন্ন কণ্ঠে বলল, নাইস। আফ্রিদ হেঁটে হেঁটে ঠিক ড্রেসিং টেবিলের সামনে আসে। ন্যান্সি আপাত দৃষ্টিতে তাকালো তার দিকে। আফ্রিদ কোমর পেঁচিয়ে নিজের খুব কাছে টেনে আনলো তাকে। গলার ভাঁজে নাক গুজে লম্বা একটা নিঃশ্বাসে টেনে নিল তাকে। জড়ানো কণ্ঠে ফিসফিস করে বলল, আমার তো খুব ইচ্ছা করছে। ন্যান্সি নির্বোধ হলো। থতমত খেয়ে আফ্রিদকে ঠেলে দিল। কেউ বুঝি এতটা খারাপ হয়? এই লোকটার মুখ এত খারাপ কেন? সব সময় এসব বলতেই থাকে কেন? ইস, কি নির্লজ্জ! ন্যান্সি রাগে ফুসফুস করে বলল, আপনি ভীষণ খারাপ, লাগাম নেই মুখে। আফ্রিদ হাসল। বুড়ো আঙুল দিয়ে ন্যান্সির নিচের ঠোঁটে চাপ প্রয়োগ করলো।
তোর কি মনে হয় বান্তি, আমার কি এটা করা উচিত? ন্যান্সি শুকনো ঢোক গিলে বলল। আমি জানি আপনি কখনোই এমন করবেন না। আফ্রিদ আশ্চর্য ভঙ্গিতে ভ্রু উঁচিয়ে শুধোয়। এত বিশ্বাস? ন্যান্সি উপর নিচে মাথা দোলায়। আফ্রিদ মুখ নামিয়ে আনে ন্যান্সির ঠোঁটের কাছে। ওই নীলাভ মণিজোড়ায় দৃষ্টি নিবদ্ধ হলেই বশীভূত হয় ন্যান্সি। আজকেও তাই হলো। ঠোঁট ছুঁই ছুঁই দূরত্বে থমকে ছিল মুহূর্তটা। ন্যান্সির গাল বেয়ে উষ্ণ নিঃশ্বাসের ঢেউ নরম কুয়াশার মতো ছড়িয়ে পড়ছে। পিটপিটে দৃষ্টিতে সে তাকিয়ে আছে আফ্রিদের মুখের দিকে। সিগারেট পোড়া কঠিন ঠোঁট, তবুও অদ্ভুত আকর্ষণী। ফিসফিসে ঘোর মাখা স্বরে আফ্রিদ ঝুঁকে এসে জিজ্ঞাসা করল। শালায়। ন্যান্সির দৃষ্টি একবার তার ঠোঁটে গিয়ে থেমে গেল। বাধা দেওয়া উচিত এই ভেবে শ্বাসে সামান্য পিছু হটতেই আফ্রিদের বলিষ্ঠ বাহু তার কোমর জড়িয়ে নিল। শরীরটা হালকা দুলে উঠে আবার নিখুঁতভাবে আশ্রয় পেল তার বুকে। আঞ্জু, ক্যান আই টেস্ট ইউর লিপস? তার কণ্ঠে যেন দহন আর কোমলতার অদ্ভুত মিশেল। ন্যান্সির চোখের পাতা কাঁপতে লাগলো। শীত দ্বারা বেয়ে নেমে এলো শীতল কাঁপন। হাতের তালু ভিজে উঠল অকারণ উত্তেজনায়। শুকনো ঢোক গিলে সে কোনো মতেই উচ্চারণ করতে চাইল। আমাদের দেরি হোক। বাকিটুকু উচ্চারণের আগেই আফ্রিদের ঠোঁট তার ঠোঁটকে পুরোপুরি গ্রাস করল। ন্যান্সির চোখ হালকা বুঝে এলো। শ্বাস থমকে গেল। আফ্রিদ যেন নিজের সমস্ত অস্থিরতা, সমস্ত আকুলতা ঢেলে দিচ্ছে সেই চুম্বনে। একবার উপরের ঠোঁট আর একবার নিচের দিকে গভীর আদরে চুষে নিচ্ছে। অন্য হাতটি আলতো করে নেমে এলো ন্যান্সির উদরের কাছে। তার শার্টের কাপড় মুঠো করে ধরল মেয়েটা নিয়ন্ত্রণহীন অনুভূতিতে। চুম্বন ধীরে ধীরে গাঢ় হচ্ছে, নিঃশ্বাস জড়িয়ে যাচ্ছে। ন্যান্সির বুক ওঠানামা করছে প্রবল টানে। লজ্জায় চোখ মেলতে পারছে না সে। আফ্রিদের উন্মত্ত স্নেহমাখা আলিঙ্গনে যেন নিজেকে গলে যেতে অনুভব করছে। এই বেলায় লজ্জায় হাঁসফাঁস করছে ন্যান্সি। চুম্বনের উষ্ণতা এখনও ঠোঁটে লেগে আছে। ঠিক তখনই আফ্রিদ তার ঠোঁট ছেড়ে মুখ নামিয়ে এলো ন্যান্সির গলদেশে। উন্মাদ প্রেমিকের মতন ক্ষুধার্ত স্পর্শ, তীব্র আর কোমল দুটোরই নিখুঁত মিশেল। আর একটুখানি এগোতেই ঠক 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 দরজায় হঠাৎ করা নাড়ার শব্দ, সেই সাথে ঈশানের চিরচেনা চিৎকার। বস, গাড়ি রেডি, চলো। বাকিটা শেষ করার আগেই ঈশান থমকে গেল। সামনের দৃশ্য দেখে তার চোখ প্রায় হা হয়ে উঠল। এবারেও সে দেখে ফেলেছে। মুহূর্তেই চোখের রং পাল্টে গেল তার। মনের মধ্যে যেন স্বর্গ নরক একাকার। শেষ, বস এবার আমার আত্মার মাগ ফেরতাই শুরু করে দেবে। ঈশানের হঠাৎ আগমনে ন্যান্সি চমকে দূরে সরে গেল। বুক ওঠানামা করছে তার লজ্জায়। আর অদ্ভুত স্পর্শের পরোয়া মিলেমিশে কাঁপছে সমগ্র দেহ। আফ্রিদ প্রচণ্ড বিরক্ত। এক মুহূর্ত দেরি না করে পা থেকে জুতো খুলে সরাসরি ছুঁড়ে মারল ঈশানের পিঠে। রাগে দাঁত চেপে বলল, তুই দাঁড়া আবাল, তোরে আমি। ঈশান হাত তুলে কাঁপাতা গলায় বলল, আই এম সরি বস, ইট ওয়াজ আ মিস্টেক। নিজে বিয়ে করতে পারো ইচ্ছা করে ঠিক করেছিস, আমাকে বাসা করতে দিবি না, তাই তো? আমি তোকে চিরকুমার ডাকবো রে শ্রাবণনাথী। আর দেরি নয়, পিঠ বাঁচাতে এক দৌড়ে সে নিচে পালালো। ন্যান্সি দাঁড়াতে পারল না আর। চোখ নিচু করে ধুমধাম পা ফেলে সিঁড়ির দিকে নেমে যেতে লাগলো, যেন নিজের শ্বাসটাকেও বিশ্বাস করতে পারছে না। আফ্রিদ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর ধীরে হাত তুলে নিজের ঠোঁট ছুঁল। হালকা হাসি টেনে ফিসফিস করে বলল, ইস, একটু আগেতেই ঠোঁটের ভাজা ছিল আমার জানকি বাচ্চার লিপস। আফ্রিদ ভাবুক হলো, বিড়বিড় করে আওড়ালো, না, এবার মনে হচ্ছে মেয়েটার হাত পা বেঁধে ফেলতে হবে। শুধু হাত পা নয়, সাথে মুখও। ওর চিৎকার শুনলে ইহ জীবন বাসর হবে না। দরকার হলে নিজের কানে তুলে ঠকিয়ে ফেলবো, তবু আসল কাজ করতেই হবে। তুই মাফিয়া কিং আফ্রিদ এহসান রে, আফ্রিদ এহসান। একটু তো লজ্জা কর, বউ কাঁদবে বলে আদর করবি না? ছি ছি, এই কথাটা মার্কো জানতে পারলে নিশ্চয়ই মুখের উপর হাসবে। আফ্রিদ নিচিকে কিছুক্ষণ ধিক্কার জানালো। অতঃপর সেও রুম থেকে বেরিয়ে গেল। বাংলাদেশ, হলরুম 1। বিশাল রিসার্চ সেন্টারের ভবনের টপ ফ্লোর যেন অদৃশ্য অন্ধকারে মোড়ানো ছিল। লিফটের দরজা খুলতেই লম্বা করিডোর জুড়ে শূন্য নীরবতা।
কেবলমাত্র বুটের চাপা শব্দ প্রতিধ্বনির মতো বেজে উঠছিল চারপাশে। ভারী অস্ত্র হাতে গার্ডদের মুখে ছিল না কোনো অভিব্যক্তি, যেন তারা মানুষ নয়, কোনো যান্ত্রিক ছায়া। দুইজন সায়েন্টিস্ট, মিস্টার অ্যালবার্ট এবং মিস্টার কামাল, আঁকড়ে ধরে গার্ডরা নিয়ে গেল কাঁচে ঘেরা বিশাল কেবিনের সামনে। দরজা খুলতেই শীতল হিমেল বাতাস যেন ভিতরে লুকিয়ে থাকা ভয়ের গন্ধ ছড়িয়ে দিল। চোখের পলকে স্থির হয়ে গেল বিজ্ঞানীদের দৃষ্টি। সামনের চেয়ারে বসে আছে আগন্তুক, একই পোশাক, একই অচেনা সেই লোক। মাথা থেকে মুখ পুরোপুরি ঢাকা। সেই মুখচ্ছবি দেখা যায় না, অথচ তার নিঃশব্দ উপস্থিতি কাঁপিয়ে দিচ্ছিল পরিবেশ। কেবিনের প্রতিটি কোণ থেকে যেন শীতল চাপা অন্ধকার বেরিয়ে এসে তাদের বুকের ভিতরে ঢুকে পড়েছে। আগন্তুক একটিও শব্দ উচ্চারণ করল না, শুধু নিতর হয়ে বসে থাকলো। তবুও মনে হচ্ছিল তার অদৃশ্য দৃষ্টি দুইজনের মনের গভীরতা ভেদ করে যাচ্ছে, যেন কোনো নিষ্ঠুর পরীক্ষার আগে শিকারকে পর্যবেক্ষণ করছে। বিজ্ঞানীদের শরীরে কাঁপুনি বয়ে গেল, হাত পা অবশ হয়ে এলো। কেবল বুকের ভেতরে তীব্র শ্বাস আর আতঙ্কের বজ্রাঘাত। ওই নীরব বসে থাকা ছায়াটাই যেন পুরো টপ ফ্লোরকে রক্তহীন মৃত শীতল মরুভূমিতে পরিণত করে ফেলেছে। জেন্টলম্যান, তোমাদের কাজ শেষ তাই। ভারিক্কি কণ্ঠে কথাটা অর্ধ মাঝেই থেমে গেল। মিস্টার কামাল ভয়ার্ত কণ্ঠে বলে ওঠেন, এবার তো আমাদের যাওয়ার পালা। হেসে ফেলল আগন্তুক। তার ভয়ানক হাসিকানা কেবিনের কাঁচের দেয়ালে বাড়ি খেয়ে বারংবার কর্ণস্পর্শ করছে। যাওয়ার কথা এর জন্মে আর নয় সায়েন্টিস্ট। তোমাদের কাজ একটু একটু করে যেভাবে আগাচ্ছিল, তোমরাও ঠিক তেমন করে একটু একটু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলে। এখন পুরোপুরি মৃত্যুর মুখে চলে এসেছো। মিস্টার অ্যালবার্ট আর নিজেকে শান্ত রাখতে পারলেন না। তীব্র ক্ষোভ নিয়ে বলেন, কিন্তু তুমি বলেছিলে আমাদের কাজ শেষে মুক্তি, শুধু আমাদের নয়, বাকি সবাইকে ছেড়ে দিবে। আবারও হেসে উঠল আগন্তুক, কিছুটা ব্যঙ্গ করে বলে, মিস্টার আলবার্ট বাংলা বলছে, দ্যাটস গেট, আই লাইক ইট। চমকে উঠলেন মিস্টার অ্যালবার্ট। মিস্টার কামাল অবাক নেত্রে ওনাকেই দেখছেন। মিস্টার আলবার্ট, আপনি বাঙালি? খানিকটা ইতস্তত বোধ করলেন মিস্টার অ্যালবার্ট। আগন্তুক বসা থেকে উঠে দাঁড়ালো। তাদের দিকে ফিরতেই চোখ দুটো আটকে যায় সায়েন্টিস্টের। নিজেকে এমনভাবে আবৃত করে এসেছে যেন কাক পক্ষীতেও তাকে দেখতে না পায়। মিস্টার আলবার্ট, তুমি কি ভেবেছিলে আমি জানি না তুমি বাঙালি? ইউ স্টুপিড সায়েন্টিস্ট। মিস্টার অ্যালবার্ট নিজেকে ধাতস্থ করলেন, সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বললেন, প্লিজ তুমি বাকি সবাই ছেড়ে দাও, তুমি কথা দিয়েছিলে। মাস্কের আড়ালে লোকটা হাসলো নাকি রাগলো? আমি কাউকে কথা দেইনি, বলেছিলাম যদি কাজ না হয় তবে তাদের কিছু না কিছু হবেই, বাট আমি কথা দেইনি তোমাদের মুক্তি দেব। মিস্টার অ্যালবার্ট আর শান্ত থাকতে পারলেন না। সর্বোচ্চ ক্ষোভ প্রকাশ করে চিৎকার করে উঠলেন, তুমি আমাদের মিথ্যা বলেছো এত বছর ধরে। সহসা একটা গুলি এসে বিঁধল বাহুতে। চিৎকার করে মিস্টার কামাল ওনাকে চেপে ধরলেন। মিস্টার আলবার্ট, কি করলে এটা? আগন্তুক নিরুত্তর। গোলাম মোস্তাফার উদ্দেশ্যে বললেন, নিয়ে যাও ওদের, আর হ্যাঁ, বন্দি করে দাও ছেলে। ওকে বস। গোলাম মোস্তাফা আর মন্টু দাস দুজনেই টেনে ধরল মিস্টার অ্যালবার্টকে। চিৎকার করে উঠল মিস্টার কামাল, প্লিজ ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও। গার্ডগুলো মিস্টার কামালকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো সাথে মিস্টার অ্যালবার্টকে। আগন্তুক নির্বিকার দৃষ্টিতে আবারও গিয়ে নিজের চেয়ারে বসল। টেবিলের উপর থেকে মার্বেল বলটা নিয়ে নিল হাতে, মুষ্টিবদ্ধ করে চেপে ধরে। আফরিদ এয়ারপোর্ট থেকে কোথাও একটা গিয়েছিল, এদিকে ন্যান্সিকে পাঠিয়ে দিয়েছিল এহসান মঞ্জিলের উদ্দেশ্যে। যখন আফরিদ ফিরল তখন ন্যান্সি গভীর ঘুমে ডুবে আছে। রুমের নরম অন্ধকার ভেদ করে যখন আফরিদ প্রবেশ করল, প্রথমেই তার দৃষ্টি আটকে গেল বিছানার ওপারে নিথর ফুলের মতো ঘুমিয়ে থাকা রমণীর মুখে। মুহূর্তেই চোখের কোণ ঢিলে হয়ে এলো তার। এক অদ্ভুত প্রশান্তি বুকের গভীরে ছড়িয়ে ধীরে ধীরে পড়ল, যেন সারা দিনের সব ক্লান্তি ভিজে কাপড়ের মতো গলে নেমে গেল সেই নিষ্পাপ নিরাভরণ মুখটা দেখতেই। কিন্তু শান্তির ছায়া বেশিক্ষণ টিকল না। পরক্ষণেই আফ্রিদের হালকা ভ্রু কুঁচকে উঠল। এই ঠান্ডা এসির তাপমাত্রা কে এতটা নামিয়ে রেখেছে? পুরো রুমটা তো যেন বরফে মোড়া। রুমে ঢুকেই আফ্রিদ ধীরে দরজাটা পাসওয়ার্ড দিয়ে লক করে দিল।
নিরাপত্তার ক্ষুদ্র শব্দটুকুও যেন ঘুমন্ত রমণীর নিঃশ্বাসে মিশে গেল। ওদিকে সে কমফোর্টারে নিজেকে জড়িয়ে শিশুর মতো নিশ্চিন্তে ঘুমে আচ্ছন্ন। শুটের বোতাম খুলতে খুলতে আফ্রিদের দৃষ্টি আবার ফিরে গেল রমণীর দিকে। ঠোঁটের কোণে অজান্তে এক চেনা হাসি ফুটে উঠল, সেই নরম অধিকারবোধে ভরা হাসি, যেটা পৃথিবীর আর কারো জন্য নয়, শুধু তার জন্যই বরাদ্দ। অবশেষে টাওয়াল তুলে নিয়ে সে ধীর পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। দীর্ঘ শহরের পর যখন ফিরে এলো, তখনও ঘরটা ঠান্ডা, নিস্তব্ধ, আর সে যেন আরও কিছুটা নরম হয়ে গেছে ভিতরে ভিতরে। আলমারি খুলে ট্রাউজার আর সাদা একটি টি শার্ট পরে নিল ধীরে ধীরে, যেন ঘুমন্ত মানুষটার স্বপ্নের স্নিগ্ধতা নষ্ট না হয়। অবশেষে এসির পাওয়ার বাড়িয়ে দিল আফ্রিদ। হালকা বিরক্তির স্বরে ফিসফিস করে উঠল, এই আদুরে বউটাকে কি আর মনে থাকে কিছু? ঠান্ডায় জমে যাবে, তবু এসি নামিয়ে রেখে দিব্যি ঘুমোবে। সে অসুস্থ হলে বুকে যে তার ব্যথা হবে, সে কি খেয়াল রাখে? নগ্ন পায়ে ধীরে এগিয়ে এসে বিছানায় উঠতেই কমফোর্টারের নরম ভাঁজে জায়গা করে নিল সে। ঠান্ডা দুই হাত যখন ন্যান্সির উষ্ণ উদর ছুঁয়ে গেল, ঘুমে ডোবা শরীরটা কেঁপে উঠল হালকা শিহরণে। ঘুম জড়ানো নিভু নিভু কণ্ঠে ন্যান্সির অস্পষ্ট করে বলে উঠল, সরেন, ঘুমোতে দিন। আফ্রিদ কোনো জবাব না দিয়ে আরও কাছে সরে এলো, যেন ওই ঘুমন্ত শরীরের পাশে নিজের অস্তিত্বটুকু গলিয়ে দিতে চায়। ন্যান্সি বুঝল এই মানুষটা নড়বে না, বিরক্তিতে ঠোঁট ফুলিয়ে বলল, ইসে, এত বড় বিছানা, তবু কেন এমন করেন? সরেন না। সরল না আফ্রিদ, বরং তার বুকের কাছাকাছি মুখটা এনে ফিস ফিস করে বলল, ইউনো বান্দি, তোকে দেখলে আদর করতে ইচ্ছে করে। এই কথাটাই ন্যান্সি রাগ বাড়িয়ে দিল। সে হঠাৎ ধাক্কা দিয়ে উঠে বসল, রাগে চোখ দুটো লালচে হয়ে উঠল। আর আফ্রিদ নিচ থেকে তাকিয়ে শুধু দুষ্টু হাসিটা ফুটিয়ে তুলল ঠোঁটে। ঘুম জড়ানো সেই আদুরে মুখটা দেখে ওর মনে হলো, এখনই যদি জোরে একটা চুমু খেয়ে ফেলে, একদম অশ্লীল চুমু। কিন্তু ন্যান্সি তার কাছে আর থাকতে রাজি নয়। এক মুহূর্তে বেড ছেড়ে নেমে গেল নিচে, কার্পেটের উপরে তোষক বিছিয়ে নিল মন খারাপ করা অভিমানী ভঙ্গিতে। আফ্রিদের দিক থেকে এক ঝটকায় পুরো কম্পিউটারটা কেড়ে নিল, আর সঙ্গে নিজের বালিশটাও। ন্যান্সি তোষকের উপরে গা এলিয়ে দিতে না দিতেই পাশেই এসে নিঃশব্দে ছুঁয়ে পড়ল আফ্রিদ। সে কি ছাড়বে তার বউকে? বড় বিছানাটা ফাঁকা পড়ে আছে, তবু দুজনেই যেন অভিমান ভরা। কাছে থাকা ছাড়া আর কিছুই জানে না এই একই ফ্লোরে, একই কম্পিউটারের তলে। আগের মতোই কোমর জড়িয়ে ধরল আফ্রিদ। তার সদ্য শাওয়ার নিয়ে আসা ঠান্ডা হাত দুটো ছুঁয়েছে ন্যান্সিকে। ন্যান্সির নিঃশ্বাস হালকা কেঁপে উঠল। ঘুমে ডোবা চোখ দুটি যেন কিছুই না দেখে শুধু অনুভব করছে। ন্যান্সি ঘুম জড়ানো কণ্ঠে ফিস ফিস করল, আপনি অসভ্য, সবসময় এমন করেন। আফ্রিদ তার কাঁধে মুখ গুজে গভীর শ্বাস টেনে নিল। মকমলের মতো কোমল কণ্ঠে বলল, মিঠা, খুব মিঠা ঘ্রাণ। ন্যান্সি খুব করে চোখ খুলতে চাইল, খুলল না। শরীরটা ঘুরিয়ে একটু আড়ষ্ট ভঙ্গিতে শুয়ে থাকলো কেবলই। ততক্ষণে আফ্রিদ আলতো করে তার পায়ে পা জড়িয়ে নিল। শরীরে শরীরে উষ্ণতা নরম ঢেউয়ের মতো ছড়িয়ে গেল মেয়েটার ভিতরে। দুজনে খুব কাছাকাছি। উদরে স্পর্শ করা মাত্রই রমণীর দেহ কেঁপে উঠল ক্ষীণ কম্পনে, কিন্তু প্রতিবাদ করার কোনো শক্তি নেই। ঘুম তাকে টেনে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে বারবার। আলগোছে আফ্রিদের হাতটা তুলে নিজের বুকের কাছে টেনে রাখল, যেন সেই উষ্ণতা বাঁচিয়ে রাখতে চায়। পিঠ দিয়ে শুয়ে থাকা ন্যান্সিকে পিছন থেকে জড়িয়ে রাখল আফ্রিদ। তার হাত রমণীর কোমল বক্ষভাগ স্পর্শ করতেই আফ্রিদের নিঃশ্বাস এলোমেলো হয়ে গেল। দুর্বল হলো পুরুষালী মন। থেমে থেমে সে ফিসফিস করে জিজ্ঞাসা করল, তোর কি মনে হয় আমাদের সম্পর্কটা আরেকটু আগানো উচিত? ন্যান্সি চোখের পাতা ভারী রেখেই বলল, যেমন? আফ্রিদের কণ্ঠ গাঢ় হলো, আমি তোর কি? হাজবেন্ড। তুই আমার কি? ওয়াইফ। দ্বিধাহীন ছোট্ট ঘুমে ভেজা কণ্ঠ। আফ্রিদ মৃদু হাসল, একটা উষ্ণ আবদ্ধ করা হাসি। আফ্রিদ অত্যন্ত ধীর স্বরে বলল, তাহলে আমাদের একটু অন্যরকম সম্পর্ক হওয়া উচিত, একটু দুষ্টুমি মেশানো। আমার থেকে মারাত্মক আদর করতে ইচ্ছে করে। ন্যান্সি ঘুমের মধ্যেই হেসে ফেলল। সেইখানেই আফ্রিদ ঝুঁকে তার কানের পাতায় আলতো কামড় বসালো। ন্যান্সি অস্ফুট স্বরে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল। আফ্রিদ বড় সড়ো ঢোক গিলল একটা।
ফিসফিস করল। জ্বালিয়ে দিচ্ছিস, একেবারে ছাড়খাড় হয়ে যাচ্ছি আমি। এবার ন্যান্সি ধীরে ঘুরে তার দিকে মুখোমুখি হলো, ঘুরে আফ্রিদের দিকে শোয়। দুই চোখ বন্ধ, তবুও মুখখানা আফ্রিদের বুকে গুজে দেয়। আফ্রিদ কিঞ্চিত কাঁপল, তার মতো শক্তপোক্ত দেহের লোকটা কেঁপে উঠল। ন্যান্সি ঘুম কাতুরে গলায় বলল, আমাকে কাছে আসতে দিবি না? আফ্রিদ ঠোঁট নামিয়ে ন্যান্সির মুখটা দেখে ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। তখন আমি অভদ্র হব, তোর সব অভিযোগ সত্য প্রমাণ করব, খুব খারাপ হব, একটু একটু কাঁদাবো, ব্যথা দেবো, আবার আমিই ছাড়িয়ে দেব। ন্যান্সি লম্বা নিঃশ্বাস ছাড়ল, মুখটা জোরপূর্বক কমফোর্ট দ্বারা ঢেকে বলল, দেবো কাছে আসতে, এখন ঘুমাই। এক মুহূর্তের মধ্যেই আবার গভীর নিদ্রায় তলিয়ে গেল ন্যান্সি। আর আফ্রিদ তাকে আগলে ধরে শুয়ে রইল, মনে মনে কেবল ভাবল, এই মেয়েটাকে নিয়ে এত আদর, এত টান, এত আকুলতা। আচ্ছা, কবে কাছে যাবে আর কবে বংশধর আসবে তার? এই শালের ঘরের মাইয়া, ওটা এখনই কবে আসবো কাছে? হ্যাঁ, যখন আমার বয়স 60 হবে তখন কাছে আসবো? আমার বংশধর কবে আসবে? এত লেট হচ্ছে। ন্যান্সি ধর পড়িয়ে উঠে বসলো। এত জোরে চিৎকার করছে কেন পাগল লোকটা? কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা, তুই বিলে মানুষ করবি? হ্যাঁ, তাহলে আমার বাচ্চা কখন মানুষ করবি? ন্যান্সির ক্রুদ্ধ নয়নে তাকালো আফ্রিদদের মুখের পানে। বেয়াদব লোক, তাকে ঘুমোতে দিচ্ছে না। খেকিয়ে উঠল ন্যান্সি। নষ্ট পুরুষ, সমস্যা কি? হ্যাঁ, এত পাগল হচ্ছেন কেন? এখনই বুড়ো হয়ে যাচ্ছেন নাকি আপনি? আফ্রিদ পুরো বাঁকালো। আই এম অলরেডি 31 years old. আফ্রিদের কথায় চোয়াল ঝুলে এলো ন্যান্সির। ছোটোখাটো বজ্রপাত হলো মস্তকের উপর যেন। 31 বছর? মানে আফ্রিদ এহসান 31 বছরের? ন্যান্সি আহাম্মক বনে গেল, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আফ্রিদের দিকে অবিশ্বাস্য নয়নে। তার বয়স তো মাত্র 19। এই ছোট্ট জীবনে অনেক সাফার করতে হয়েছে। পড়াশোনা সব কিছু ছেড়ে বেকারিতে চাকরি করছে। এই লোকটা তো তার আঙ্কেলের বয়সী, কিন্তু স্বামী হলো কেমনে? হিসাব মিলছে না তো। এই, আপনি কি সত্যি বলছেন? আফ্রিদ ভাবলেশীনভাবে শুয়ে পড়ল। ন্যান্সি মাথা চুলকাচ্ছে। এখন তো আর ঘুম আসবে না তার। এটা কি হলো? শেষমেশ একটা বুড়ো লোকের সাথে বিয়ে হলো। ন্যান্সির কি হলো কি জানে, ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। আফ্রিদ হতবিহ্বল। কাছিস কেন? ন্যান্সি আগ্নেয়গিরির লাভার ন্যায় জ্বলে উঠছে। আপনি বুড়ো, এই বয়সে মেয়ে পাবেন না বলেই আমাকে জোরপূর্বক বিয়ে করেছেন? ছি! দৃষ্টি সুচালো হলো আফ্রিদের। চিড়বিড়িয়ে উঠল সে। অ্যাঞ্জেলিনা, অ্যাঞ্জেলিনা!